আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তিনি একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কেন দিয়েছেন? ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। এই মুহূর্তে মিডিয়া আগ্রাসন চলছে। ভারতের যে শক্তিশালী মিডিয়া রয়েছে এবং তাদের যে আন্তর্জাতিক লবিস্ট গ্রুপ রয়েছে, সবাই বাংলাদেশের বিরুদ্ধে দশমুখে প্রচার চালাচ্ছে। ইটস এ ফান্ডামেন্টাল অ্যান্ড বেসিক প্রবলেম। যেখানে ভারতে হিন্দু, টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা, বাংলাবাজার পত্রিকা, এরপরে ধরুন ইলাস্ট্রেটেড উইকলি থেকে শুরু করে যত বিখ্যাত পত্রিকা রয়েছে, ইন্ডিয়া টুডে, সেই সকল পত্রিকার প্রিন্ট ভার্সন, সেই সকল পত্রিকার যাকে বলা হয় ফেসবুক ভার্সন, অনলাইন ভার্সন এবং ইউটিউবের যে মাল্টিমিডিয়া চ্যানেল দিয়ে আসছে বাংলাদেশের বিরুদ্ধে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এহেন অশালীন এবং এহেন কুরুচিপূর্ণ বক্তব্য নেই যেগুলো তারা বলছে না। তার ব্যক্তিগত জীবন, তার ধর্মীয় জীবন, তার ব্যর্থতা, তাকে নিয়ে মানে এমন সব কথা, ওগুলো যদি আমার সম্পর্কে বলা হতো, আপনার সম্পর্কে বলা হতো, ভারতের মতো একটা জায়গাতে মুহূর্তের মধ্যে আমরা অস্থির হয়ে পড়তাম, পাগল হয়ে পড়তাম। এই একটি কাজ করা হচ্ছে। দ্বিতীয়ত, যে প্রচারণাগুলো করা হচ্ছে, ব্যক্তি ইউনূস, তার সরকার, তার সঙ্গে সঙ্গে সমন্বয়ক, তাদেরকে কেন্দ্র করে, এগুলো একটা ফেজ। দ্বিতীয় ফেজ এই প্রচার প্রোপাগান্ডায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। আর তৃতীয় হলো চিন্ময় প্রভু নামক যে ইসকন নেতা বাংলাদেশে আছেন, তার গ্রেপ্তার নিয়ে এবং গ্রেপ্তার পূর্ববর্তী এবং পরবর্তী বিভিন্ন ঘটনা নিয়ে নানা রকম প্রচার প্রোপাগান্ডা এমনভাবে চালাচ্ছে যা শুনলে ভারতের যে কোনো মানুষের, যে কোনো নাগরিকেরই বাংলাদেশ সম্পর্কে খারাপ ধারণা আসবে। এই গেল একটা, মানে প্রচার এবং প্রোপাগান্ডার। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো সীমান্তে সৈন্য সমাবেশ। এটা আমরা কিছুই জানি না, বিকজ আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে এই ব্যাপারে কোনো কিছু কথা বলা হয়নি। কিন্তু ভারতীয় পত্রপত্রিকা, মিলিটারি জার্নাল থেকে শুরু করে অন্য সব জায়গাতে যে কথা বলা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তারা সৈন্য সমাবেশ করেছে। কত? ৩৫,০০০ সৈন্য। ৩ নম্বর কি করেছে? ৩ নম্বর হলো তারা তাদের উগ্র হিন্দু লোকদেরকে খেপিয়ে দিয়েছে। তাদের বড় বড় নেতা, বিজেপির বড় বড় নেতা বিভিন্ন সীমান্তে তারা জড়ো হচ্ছে, বাংলাদেশে ঢুকে পড়ার অভিনয় করছে, চেষ্টা করছে। বিএসএফ এর সঙ্গে, মানে ভারতীয় সিকিউরিটি ফোর্সের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হচ্ছে। এবং এই সকল বিষয়াদি আবার তারা পত্রপত্রিকার মাধ্যমে, মাল্টিমিডিয়ার মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছে। ৪ নম্বর যে কাজটি তারা করেছে, সেটি হলো তাদের উগ্র সমর্থকদের দ্বারা দুটো হাইকমিশন অফিস, কলকাতাতে যেটি রয়েছে ডেপুটি হাইকমিশন অফিস, আর আগরতলাতে আমাদের একটা ছোট্ট হাইকমিশন আছে, সহকারী হাইকমিশনার এরকম মানে কনসুলেট বলা হয়। তো সেখানে আক্রমণ চালিয়েছে এবং ভিতরে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এবং এগুলো নিয়ে সঙ্গতির কারণে আমাদের বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং আমাদের যে রাজনৈতিক বিভেদ এবং বিসংবাদ ছিল, এগুলো বাদ দিয়ে, ইউনূস সরকারের ব্যর্থতাকে বাদ দিয়ে, নির্বাচনকে বাদ দিয়ে, এখন চলমান সংস্কারকে বাদ দিয়ে এখন আমরা শুধু সবাই ভারতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এটার পিছনে কি কোনো খেলা আছে, নাকি এটি কোনো চক্রান্ত? এটি কি শেখ হাসিনার পক্ষে করা হচ্ছে, না বিরুদ্ধে করা হচ্ছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে করা হয়েছে? এটা নিয়ে আমি কথা বলবো। প্রথমত হলো যে এই ঘটনার প্রেক্ষিতে অলানা ছাড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটা ঐক্যের ডাক দিলেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন, একত্র বৈঠক করেছেন, তাদের সবাইকে নিয়ে তিনি একটি বৈঠক করলেন এবং সেখানে সবাই গেলেন, বক্তব্য দিলেন এবং অত্যন্ত খোলামেলা এবং ফ্রেন্ডলি পরিবেশে মানে সবাই বক্তব্য দিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে বলে অত্যন্ত কনফিডেন্ট নিয়ে দিক নির্দেশনামূলক যে বক্তব্য দিলেন, তাতে মনে হয়নি আমার ওনার বডি ল্যাঙ্গুয়েজে যে ভারতের পক্ষ থেকে তার জন্য কোনো হুমকি আছে।
অথবা ভারত এই মুহূর্তে যা কিছু করছে এটি তার বিরুদ্ধে করা হচ্ছে। বরং তিনি যে সাবলীলভাবে কথা বলেছেন, আপনি গিয়ে দেখুন যে এই সর্বদলীয় যে ঐক্য, এই ঐক্যর বৈঠকে তিনি যে সকল কথাবার্তা বলছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তার মুখের ভাষা দেখেন, এবং তিনি যে সকল শব্দ ব্যবহার করেছেন, এটার মধ্যে তার যে আত্মবিশ্বাস এবং এটার মধ্যে তার যে ম্যাটিকুলাস, এবং তিনি যে কথাগুলো বলেছেন তার সঙ্গে আপনি তার যে অরিজিনাল চরিত্র, তিনি যখন শেখ হাসিনার জমানাতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, তিনি অনেক দিন প্রেসের সামনে কোনো কথা বলেননি। একেবারে শেষের দিকে এসে টুকটাক কিছু কথাবার্তা বলেছেন। তখন তার যে হতাশা ফুটে উঠেছে, সেটার দিকে একবার চিন্তা করুন। তারপর এক সাংবাদিকের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন দেশে বা দেশের বাইরে, যখন তিনি রাগ হয়ে রিসেট বাটনের কথা বলেছিলেন। ওটা হলো তার অরিজিনাল, তার যে ফ্রাস্ট্রেশনের চরিত্র। তিনি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন, ভয় পেতেন, আতঙ্কগ্রস্ত হতেন, তাহলে ওই যে শেখ হাসিনার জমানাতে যেভাবে তিনি কথা বলতেন, অথবা ওই যে সাংবাদিকের সঙ্গে রাগ হয়ে তিনি যেভাবে রিসেট বাটনে চাপ দেওয়ার কথা বলেছেন, কিংবা হিন্দু পত্রিকার সাথে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, এগুলো হলো তার রাগ, ক্ষোভ, ক্রোধের বহিঃপ্রকাশ। তো ভারতের আক্রমণ করবে, সার্জিক্যাল স্ট্রাইক করবে, সমস্ত ভারতীয় মিডিয়া যেভাবে ভয় দেখাচ্ছে, তাতে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 85-86 বছর বয়স, তিনি মেন্টালি ভীষণ রকম ডিপ্রেসড হওয়ার কথা, তার হাত পা কাঁপার কথা। এবং আপনি দেখেন শেখ হাসিনার মতো এত স্ট্রং মানুষ, তিনি কথায় কথায় কাঁদতেন। শেষের দিকে তিনি যখন ভয় পেয়ে গিয়েছিলেন, মেট্রো রেল পুড়িয়ে দিল, তিনি কিন্তু মেট্রো রেলের জন্য কাঁদেননি, ভয় কেঁদেছেন। এবং তিনি কথা বলতে গিয়ে কখনোই হতাশা হয়নি। কিন্তু তার কয়েকটি ভিডিও ক্লিপে দেখবেন যে তিনি শেষের দিকে তার গলা শুকিয়ে গিয়েছিল। তো সেই দিক থেকে শেখ হাসিনার মতো মানুষ যদি 15 বছর শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা, 40 বছর ধরে দল পরিচালনা এবং এত বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার পরেও পরিস্থিতির কারণে ভেঙে পড়েন, তো সেক্ষেত্রে এখন সীমান্তে যা কিছু ঘটছে সেটা যদি 10% সত্য হয়, এবং এগুলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয় এবং তার অজান্তে হয়, তাহলে তাকে সঙ্গত কারণে আতঙ্কগ্রস্ত করবে। কিন্তু তার কথাবার্তা, পোশাক আশাকে, আনন্দ উচ্ছ্বাসে সেটা মনে হয়নি। আমার যেটা মনে হয়েছে, ভারতের সঙ্গে তার স্টিল একটা ভালো সম্পর্ক আছে। তার ক্ষমতায় আসার পেছনে যেভাবে আমেরিকার একটা আশীর্বাদ ছিল, একইভাবে ভারতের একটা আশীর্বাদ ছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং তাকে দিয়ে আমেরিকা এবং ভারত যে কাজগুলো করিয়ে নিতে চাচ্ছে, এর জন্য একটা এনভায়রনমেন্ট দরকার, পরিবেশ দরকার, প্রতিবেশ দরকার। সেটা ভারত তৈরি করছে, যেন তিনি যদি কিছু একটা করেন, যাতে তাকে জবাবদিহি করতে না হয়। এবং এর মধ্যে অনেকগুলো জিনিস ঘটে গেছে, অনেকগুলো পেমেন্ট, অনেক কিছু ঘটে গেছে, যেগুলো এই ডামাডোলের কারণে। আমরা কখনো সমন্বয়কদের নিয়ে রাগারাগি করেছি, কখনো তারেক রহমান সাহেব কী বক্তব্য দিলেন, মির্জা ফখরুল সাহেব কী দিলেন, আব্বাস সাহেব কী দিলেন, কলকাতার কোন মিডিয়া কী বলল, জামাতের আমির বসুন্ধরার হেলিকপ্টারে কেন চড়ল, তারপর তিনি কেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চাইলেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা যখন খুব বেশি লাফালাফি করেছি, তখন অনেক কিছু পর্দার আড়ালে অনেক কিছু ঘটে গেছে। আমাদের এই যে শেয়ার মার্কেট থেকে কত হাজার কোটি টাকা এই সময়ের মধ্যে বের হয়ে গেছে। আমাদের বাংলাদেশ ব্যাংক কেন এই শেখ হাসিনার এই যে আমলে তৈরি করা 8টি ব্যাংক, প্রবলেম ব্যাংক, এই 8টি প্রবলেম ব্যাংকের পরিশোধিত মূলধন কত, আর এই মুহূর্তে আমানত কত? আমানতের বাইরে যে ঋণগুলো কখনই আনা সম্ভব নয়। আপনার কি মনে হয় এস আলমের ঋণ আনা সম্ভব নয়? তো সেই জিনিসগুলো একটা কমিশন না করে, তাদেরকে একত্র না করে, তাদেরকে বাঁচানোর জন্য আবার 22,000 কোটি টাকা ছাপিয়ে সেখানে দেওয়া হলো কেন? হোয়াই? এবং আমরা যেহেতু এই বিষয়গুলো আমরা মোটা মাথার, এগুলো রাজার মাল, দরিয়ায় ঢাল, এরকম একটা চিন্তা ভাবনা করি, এবং নিজেদের ক্ষুদ্র স্বার্থ ক্ষুণ্ণ না হওয়া পর্যন্ত আমরা লাফলাফি করি না। তো শতরঞ্চি, রাজনীতির যে শতরঞ্চি, এর পেছনে অনেক নোংরা খেলা হয়। সেই খেলাধুলাগুলো আমরা বুঝতে পারি না বলেই আমরা অনেক কিছু চেপে যাই। আমার কাছে যেটা মনে হচ্ছে, এই জাতীয় যে ঐক্য, সেই ঐক্য করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা সুযোগ করে দিয়েছে। সেটা
আমেরিকা হোক, পশ্চিমারা হোক, ভারত হোক। আমি দোয়া করি বা আমি বিশ্বাস করতে চাই যে আমার এই ধারণাটা ভুল হোক। ২ নম্বর হলো, যেখানে যারা গিয়েছেন, কথাবার্তা বলেছেন, যা কিছু করেছেন, তারা জাস্ট গতানুগতিক ওরকমভাবে চিন্তা ভাবনা করে জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে ভারত বিরোধী একটা মনোভাব নিয়ে তারা সেখানে গিয়েছেন। আই ডু নট থিঙ্ক সো। ওখানে হাতে গোনা ২-১ জন লোক ছাড়া প্রায় সবাই যারা ক্ষমতায় যেতে চায় তারা সবাই ভারতের বি টিম, এবং যারা ভারতের বি টিম নন তারা ভারতকে খেপাতে চান না, সুসম্পর্ক রাখতে চান, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সম্পর্ক চান, তারপরে জামাত ভারতের সাথে সম্পর্ক চান, বিএনপি সম্পর্ক চান, জাতীয় পার্টি চান। তাহলে বাকি রইল কারা? জুনায়েদ সাকি রইল, ববি হাজ্জাজ রইল, ভিপি নুরুর রইল, ভিপি নুরুর আর একটা যে পার্ট আছে রেজা কিবরিয়া, তাদের দল রইল, তারপরে এবি পার্টি যেটা জামাতের যে একটা আর একটা ওখান থেকে বের হয়ে যাওয়ার একটা দল হয়েছে, এবি পার্টির মঞ্জু সাহেব তারা রইল। এখন এই মানুষগুলো তারা ভারত বিরোধিতা করলে ভারতের কি আসে যায়? জনগণের কি আসে যায়? আর না করলেই বা কার কি আসে যায়? তাহলে এই যে এরকম এত বড় একটা ফলাও করে প্রচার হলো, এবং আমরা গতকাল থেকে আজকে পর্যন্ত খুব খুশি। বিরাট একটা লং মার্চ হবে, আমরা সর্বদলীয় লোকজন, কোটি কোটি মানুষ একত্র হয়ে এই রাজনৈতিক নেতাদের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সীমান্তে ছুটে যাব এবং ভারতীয় জনগণকে দেখিয়ে দেব যে আমরা কি করতে পারি। এটা কি সম্ভব? নো, একেবারেই অসম্ভব। দ্বিতীয়ত, ভারত যে কাজগুলো করছে, যদি আমরা প্র্যাকটিক্যাল কাউন্ট করি, তারা প্রচার করছে। তা আপনার কি মনে হয় ভারতের যারা যেভাবে প্রচার করছে, ইনক্লুডিং ডক্টর ইউনূস থেকে শুরু করে তার ওখানে যারা গেছেন, তারা কেউ ওই ধরনের প্রচার এবং প্রোপাগান্ডার জবাব দিবেন, জবাব দেওয়ার যোগ্যতা রাখেন, আর জবাব দেওয়ার মতো প্ল্যাটফর্ম তাদের আছে? নেই। যদি ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে যেতে হয়, তাহলে আপনার তো লাগবে মিডিয়া ব্যক্তিত্বদেরকে, পার্সোনালিটিদেরকে, যারা এইগুলো কন্টেন্ট তৈরি করেন এবং ওই কন্টেন্টগুলো উপস্থাপনা করে মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে যারা প্রচুর কোটি কোটি লোক যাদের রয়েছে, মিলিয়ন মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার রয়েছে, তারা এখানে প্রচারণার জবাব দিতে পারেন। ওখানে পলিটিক্যাল যারা লোকজন আছেন, তাদের বাংলাদেশে বসে আমরা যদি ভারতকে গালি দিতে 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 রক্তবমি করে ফেলি, ভারতের দিল্লি তো দূরের কথা, কলকাতাতে একটা কাকও ডেকে উঠবে না, শালিকও নড়াচড়া করবে না। এই হলো অবস্থা। তো তাদেরকে খেপানোর জন্য বিকজ আমাদের মিডিয়ার সাহায্য দরকার। এখন মিডিয়াতে কি সরকারের কোনো বন্ধু আছে? মিডিয়াতে কি সরকারের এমন কেউ আছে যে কিনা ওইভাবে কাউন্টার দিতে পারে? তাদের সঙ্গে সরকারের কোনো সংযোগ আছে? নেই। ফলে কি হলো? প্রচার এবং প্রোপাগান্ডার যে জায়গাটাতে এটি অশ্বডিম্ব, এই সম্মেলনটা অশ্বডিম্ব। ২ নম্বরে যদি ধরেন যে তারা শূন্য সমাবেশ ঘটিয়েছে, এটার জবাব দিতে হবে কিভাবে? শূন্য সমাবেশ ঘটিয়ে, তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায়, রাজনীতিবিদদের কথায় আমাদের ক্যান্টনমেন্ট থেকে ৩৫,০০০ শূন্য বা ৪০,০০০ শূন্য বিভিন্ন জায়গা থেকে আমরা মোতায়েন করবো, আমরা ওদের মতো কামান মোতায়েন করব এবং সেই দৃশ্য সব জায়গায় আসবে। ইজ ইট পসিবল? কি মনে হয়? বা এটা এই সরকারের পক্ষে এটা সম্ভব? ফলে এখানেও ফলাফল শূন্য। এরপরে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের যদি রাজনীতির ওয়েট ধরেন, যারা ওখানে গিয়েছেন, ওই অনুষ্ঠানে গিয়েছেন, তারা একটা বক্তব্য দিলেন, ভারতের মমতা ব্যানার্জি একটা বক্তব্য দিলেন, শশী থারুর একটা বক্তব্য দিলেন, অমিত শাহ একটা বক্তব্য দিলেন, ডক্টর ইউনূস একটা বক্তব্য দিলেন, আর নরেন্দ্র মোদী একটা বক্তব্য দিলেন। দেখেন তো বিশ্ব মিডিয়া, বিশ্ব রাজনীতি, বিশ্ব কূটনীতি কাদেরকে গ্রহণ করবে? এখন এখানে যে আমরা ছোট দেশ এটা বলে না। দেখুন, সিঙ্গাপুর একসময় লি কুয়ান ছিলেন, খুব ছোট একটা দেশ, এটা যোগ্যতার বিষয়। মালদ্বীপে মৈত্রী আছেন, খুব ছোট একটা দেশ, কেন আমরা তাদের নাম বারবার নিচ্ছি? কুয়েত ছোট্ট একটা দেশ, কাতার আরও ছোট একটা দেশ, কাতারের ভয়ে সমস্ত ইউরোপ কাঁপছে। কেন? তাদের ওই ধরনের লিডারশিপ আছে, ওই ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, ওই ধরনের মিডিয়া আছে, আল জাজিরার মতো তাদের একটা মিডিয়া আছে। তো এই পুরো জিনিসটি না করে যদি এভাবে সম্মেলন করা হয়,
একটা, দুটো, তিনটা, ডজন এভরিডে করা হয়, পরিস্থিতির উন্নয়ন হবে না, শুধু খেলাধুলা হবে। আর আমরা জনগণ শুধু প্রতারিত হতেই থাকব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।